করতেন। এভাবে তারা কিছুক্ষণ কথা বলার পর মা কাজের খালাকে ডাকলেন। তারপর নীলাকে বললেন, কি খাবে? শ্রাবণ মাকে থামিয়ে বলল, আমরা কিছু খাবো না মা। ছেলের কথা শুনে মা চুপ হয়ে গেল। তিনি ভুলে গিয়েছিলেন শ্রাবণ এই বাসায় কিছু খায় না। প্রথম প্রথম খাওয়ানোর জন্য তিনি অনেক জোর করতেন, পরে বিষয়টি বুঝতে পেরে আর কিছু বলতেন না। তবে শ্রাবণ মাঝে মাঝে বাহির থেকে তার আর মায়ের জন্য খাবার নিয়ে আসতো, কখনো বা নিজ বাসা থেকে। তারপর মা ছেলে একসাথে খেত। তাই সেদিনও মায়ের মন খারাপ দেখে শ্রাবণ বলল, মা আপনি নীলার হাতের রান্না খাবেন? মা নীলার দিকে তাকিয়ে বলল, তুমি রাঁধতে পারো? নীলা উত্তর দিল, হ্যাঁ একটু একটু। তারপর শ্রাবণ মাকে বলল, কাল আপনি নীলার হাতের রান্না খাবেন। আপনি কি কি খাবেন মা? মা কিছুক্ষণ ভাবলেন, ভেবে যা বলল তা হলো ছোট মাছ, কাচকি কিংবা ছোট ট্যাংরা হলেও হবে, পেঁয়াজ আর ধনিয়া দিয়ে ডিম ভাজা আর একটু বেগুন ভর্তা। তারপর শ্রাবণ মাকে বলল, আচ্ছা। মা জিজ্ঞাসা করলেন, কাল কখন আসবে তোমরা? শ্রাবণ নীলার দিকে তাকিয়ে মাকে বলল, আজকের সময়ে। মা বলল, আচ্ছা। শ্রাবণ বলল, তাহলে এখন আমরা আসি। নীলাও মায়ের থেকে বিদায় নিল। বাসা থেকে বেরিয়ে নীলা শ্রাবণকে বলল, তুমি যে মাকে বললে আমি রান্না করে আনবো, কিন্তু আমি এখনো রান্না পারি না। মুখ চেপে হাসতে হাসতে বলল, আন্টির থেকে শিখে নিও। নীলা কিছুটা মন খারাপ করে বলল, সে না হয় করে নিব, কিন্তু কাল কিভাবে? শ্রাবণ বলল, আন্টিকে দেখিয়ে দিতে বলো। নীলা বলল, তুমি আজ খেলে কি এমন হতো? শ্রাবণ বলল, তুমি জানো না আমি এ বাসায় খাই না। নীলা বলল, কেন? শ্রাবণ বলল, ওই লোকটাকে আমি ঘৃণা করি। নীলা বলল, কেন? শ্রাবণ বলল, সব কেন বলতে পারবো না। মাকে কেমন লাগলো তোমার? নীলা বলল, বড্ড অদ্ভুত। শ্রাবণ বলল, কেমন? তখন নীলা বলল, কেমন তা আমি বোঝাতে পারবো না, তবে অন্যরকম, আমাদের মতো না। শ্রাবণ বলল, কিছু কিছু মানুষ এমনই হয়। নীলা বলল, হবে হয়তো। কথোপকথনের পর নীলা চুপ করে শ্রাবণের মায়ের কথা ভাবতে লাগলো। সে আগে কখনো এমন মানুষ দেখেনি, যিনি কিনা ঘরের বাইরে বের হন না, কারোর সাথে মেশেন না, আর মায়ের থেমে থেমে কথা বলা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এমনকি খাবারের তালিকা দেওয়া, সবকিছু তার কাছে কেমন যেন অন্যরকম মনে হতে লাগলো। সে বুঝে উঠতে পারছিল না শ্রাবণের মা এমন কেন। তো আসসালামু আলাইকুম গাইস, এই পর্যন্তই। গল্পটা কেমন লাগতেছে ভালো না লাগলে একটু কমেন্ট বক্সে জানাও, অন্য গল্প নিয়ে আসার ট্রাই করব। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। নীলার কাছে শ্রাবণের মাকে অন্যরকম লাগতেছিল, সে এমন কেন নীলা বুঝতে পারতেছিল না। শুধুমাত্র শ্রাবণ নীলাকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়নি, নীলাও তার মাকে শ্রাবণের কথা বলেছিল। বেশ কয়েকবার বাসায় নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু শ্রাবণ যায়নি। নীলা বাসায় গিয়ে সেদিন তার মাকে শ্রাবণের মায়ের সব খুলে বলল এবং তার মায়ের কাছ থেকে রান্না শিখতে চাইলো। তবে একদিনে যেহেতু সব রান্না করা সম্ভব না, তাই নীলার মা নীলাকে একদিন পরে রান্না করে নিতে বললেন। নীলাও সেটা ভালো মনে করলো। মাঝের একদিনে সে শ্রাবণের মায়ের সব পছন্দের খাবার বাবাকে কিনে আনতে বলল, কিন্তু শ্রাবণ এটা শুনে মন খারাপ করলো খুব, যেহেতু সে মাকে বলেছিল পরদিন দিবে, এবং মায়ের কাছে ফোন না থাকায় মাকে কল দিয়ে জানাতেও পারলো না যে তারা কালকে আসতে পারবে না, আসবে কালকের পরের দিন। মায়ের দ্বিতীয় স্বামী মাকে কখনো ফোন ব্যবহার করতে দিতেন না। শ্রাবণের মামাদের সাথে কথা বলার প্রয়োজন হলে ওনার ফোন থেকে তিনি নিজে কল দিতেন। অন্যদিকে কাজের খালা যখন পরের দিন সকালে আসলো রান্না করতে, শ্রাবণের মা তাকে রান্না করতে নিষেধ করলেন এবং তাকে রাতে আসতে বললেন। খালা কারণ জানতে চাইলে মা উচ্চস্বরে বললেন, আজ আমার ছেলে আর তার বউ আসবে। ছেলের বউয়ের কথাটি শুনে কৌতূহল বেড়ে গেল কাজের খালার। তিনি আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে শ্রাবণ বিয়ে করলো কবে? একটু হেসে মা বললেন, বিয়ে করেনি এখনো, তবে করবে, খুব মিষ্টি দেখতে। কাল যে মেয়েটি শ্রাবণের সাথে এলো, সে মেয়েটিকে শ্রাবণ বিয়ে করবে। আজ সে রান্না করে আনবে, তাই তোমাকে আজকে রান্না করতে নিষেধ করছি খালা। তখন খালা বললেন, আচ্ছা তাহলে আমি কিছু পরিষ্কার করে চলে যাই। মায়ের দ্বিতীয় স্বামী ফিরতে রাত হতো বলে তিনি দুপুরের সময় বাহিরেই খেয়ে নিতেন, তাই কাজের খালা সকালে কেবল মায়ের জন্য রান্না করতে আসতেন। সেদিন শ্রাবণ আর নীলার প্রতীক্ষায় ছিলেন মা। তিনি ভেবেছিলেন ছেলে সহ একসাথে খাবেন, সাথে নতুন মেহমান। শ্রাবণ অনেকক্ষণ ওনার পাশে থাকবে। শ্রাবণ সাধারণত মায়ের কাছে এসে বেশিক্ষণ থাকে না, কিন্তু সেদিন তার থাকার কথা ছিল। সকাল 10টার পর থেকে মা শ্রাবণ আর নীলার জন্য অপেক্ষায় থাকলেন আর নানা কিছু ভাবতে লাগলেন। অনেকদিন পর সেদিন মাকে অনেক খুশি মনে হলো। সময় গড়তে গড়তে 10টা 30, তবু দেখা মিলল না নীলা আর শ্রাবণের। মা চেয়ারে বসে আবার ছেলের কথা ভাবতে লাগলেন। শ্রাবণের রাগ, অভিমান এসব নিয়ে হাসতে লাগলেন মনে মনে।
ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়লেন তিনি। মায়ের যখন ঘুম ভাঙলো তখন দুপুর 2টা। ঘুম থেকে উঠেই তিনি নীলা আর শ্রাবণকে খুঁজতে লাগলেন, কিন্তু কাউকেই পেলেন না। তিনি তখনও খেয়াল করেননি দুপুর যে পেরিয়ে যাচ্ছে। মায়ের রুমে সকাল দুপুর রাত সবই এক। বাহিরের আলো কখনো দেখা হয় না তার। যা দেখেন তা কেবলই রাতের অন্ধকার। অন্ধকার আর আলোর মাঝে ব্যবধান বোধহয় এটাই, অন্ধকারকে কখনো পথ দেখাতে হয় না, সে নিজেই চলে আসে। আর আলো তার জন্য একটু পথ না করে দিলে সে আসতে পারে না কখনো। ছেলে আসবে ভেবে অনেক ক্ষুধা থাকার পরেও আবার ঘুমিয়ে পড়লেন মা। এবার চেয়ারে না ঘুমিয়ে খাটে ঘুমিয়েছিলেন। দ্বিতীয়বার ঘুম ভাঙলো কাজের খালার ডাকে। তখন সন্ধ্যা নামতে আরেকটু বাকি। মা ভেবেছিলেন শ্রাবণ নীলা এসেছে। তিনি যখন শ্রাবণ বলে ডাকলেন তখন কাজের মহিলা আসলেন এবং বললেন, খালা আমি। একটা দীর্ঘশ্বাস ফেলে মা বললেন, ওহ তুমি। আমি আরো ভাবলাম শ্রাবণ নীলা এসেছে। কাজের খালা নীলা শ্রাবণ না আসার কথা শুনে অবাক হয়ে গেলেন আর বললেন, কি কোন খালা, তারা আসেনি আজ? মা খুব ক্লান্ত এবং মলিন সুরে বললেন, না খালা, হয়তো কোনো কাজে আটকে গেছে। মায়ের ক্লান্ত মুখ দেখে কাজের খালা জিজ্ঞেস করলেন, আপনি খান নাই কিছু সকাল থেকে? প্রশ্নটা শুনে কিছুটা চুপ হয়ে গেলেন মা, কিছুটা লজ্জা, কিছুটা আফসোস। তবু প্রচন্ড ক্ষুধা বুকে চেপে বললেন, ক্ষুধা লাগেনি তেমন, আর আমি তো ঘুমিয়েছিলাম। তুমি কখন এলে খালা? তখন কাজের খালা বলল, এই তো কিছুক্ষণ আগে। কাজের খালা বুঝতে পেরেছিলেন সব, কতটা ক্ষুধা নিয়ে ছেলের হয়ে কথা বলছেন মা। কাজের খালা বললেন, আপনি একটু বসেন, আমি তাড়াতাড়ি রান্না শেষ করি। কথা বলে তিনি রান্নাঘরে চলে গেলেন আর মায়ের জন্য আফসোস করতে লাগলেন। মা তখন বিছানায় বসে কাঁদছিলেন। 15-20 মিনিট পর কাজের খালা যখন মায়ের রুমে আসলেন, মা তখন নামাজের বিছানায়। উঠে বসতেই কাজের খালা বললেন, লন খালা, রুটি আর ডিম ভাজি। আর কতক্ষণ উপোস থাকবেন? মাকে কিছু বলতে না দিয়ে তিনি বলতে লাগলেন, বুঝছেন খালা, কখনো বেশি আশা করবেন না, বেশি আশা করলে মন খারাপ হয়। বলে তিনি আবার চলে গেলেন। মায়ের চোখে তখনও পানি। জীবনটাই এমন, যেখানে প্রত্যাশার পরিমাণ অনেক বেশি, সেখানে ফলাফল থাকে শূন্য কিংবা শূন্যেরও কম। সেদিন রাতে মা আর তেমন কিছু খাননি, খেতে পারেননি। বারবার ছেলের কথা মনে করে কেঁদেছিলেন। নিজেকে সান্ত্বনা দিতে কাজের মহিলার পাশে বসে বললেন, জানো খালা, এই যে আমি কাঁদলাম, তুমি কি ভেবেছো ক্ষুধা পেয়েছে বলে কেঁদেছি? আসলে অনেক বছর শ্রাবণ আমার সাথে হাসি খুশি মনে খায় না। আমার এই তো ছেলে, অথচ অনেক দূরে থাকে। মাঝে মাঝে আসে, কিছুক্ষণ থাকে, আবার চলে যায়। কখনো আমার সাথে হেসে কথা বলেনি শ্রাবণ। শ্রাবণের মায়ের না বলা কথা বুঝতে দেরি হলো না কাজের খালার। তাই থেমে যাওয়া কথা থেকে তিনি বললেন, বুঝি খালা, সব বুঝি। আমার 2 পোলা বিয়ে করে এখন কই কই থাহে, আমার খোঁজও লয় না। শ্রাবণ মামা তাও তো আসে, আর আপনার আমার দুজনের হিসাব আলাদা। তাও আপনিও মা, আমিও মা, থাক কি আর করবেন। এটা বলে খালা চলে গেলেন। পরের দিন সকালে ঠিক 10টায় শ্রাবণ এবং নীলা আসলো মায়ের পছন্দের সব খাবার নিয়ে। মা তখন ঘুমাচ্ছিলেন। দিনের প্রায় সময় মা ঘুমিয়েই থাকেন। শ্রাবণ এবং নীলা যখন রুমে ঢুকলো তখন রান্নাঘর থেকে কাজের মহিলাটা এসে বলল, মামা আপনি আসছেন? শ্রাবণ মাথা নেড়ে বলল, হ্যাঁ, মায়ের জন্য রান্না করে নিয়ে আসলাম। নীলা রান্না করেছে সব। তারপর তিনি বলা শুরু করলেন, জানেন খালা কাল আপনার জন্য কান্না করেছে। আপনারা আসবেন বলে উনি সকাল থেকে আমাকে রান্না করতে দেননি। পরে আপনারা তো আর আইলেন না। তিনি সারাদিন উপাস ছিলেন, আপনারা আইলেন না কেন? কাজের মহিলার কথা শুনে শ্রাবণ চুপ করে বসে পড়লো মায়ের পাশে আর নীলার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। নীলার চোখে মুখে তখন ভর করেছিল ভয় এবং অপরাধ বোধ। শ্রাবণ কোনো উত্তর দিতে পারেনি কাজের খালাকে। এই উত্তর তার জানা নেই, এমনকি উত্তর দেওয়ার ভাষাও তার কাছে নেই। সে ভেবেছিল মা কিছুটা মন খারাপ করবে, তবে এতটা আশা নিয়ে থাকবে তা শ্রাবণ কল্পনাও করতে পারেননি। শ্রাবণের উত্তরের অপেক্ষা না করে তিনি আবার বলতে শুরু করলেন, খালা মেলা দিন হলো কারোর সাথে খান না, একা একা খান। কাল আপনাগো লগে একসাথে খাইবেন বলে বইসা আসছিলেন। এসব শোনার পর নিজেকে আরো অপরাধী মনে হতে লাগলো শ্রাবণের। খালা আবার বললেন, যাক আপনারা আজকে আসছেন, এখন খালারে জায়গায় কথা কন, আর আমি যে এসব কইছি তা খালারে কইেন না। এই বলে তিনি রান্নাঘরে চলে গেলেন। শ্রাবণ তখন মায়ের ঘুমন্ত মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। ঘুমন্ত অবস্থায় একজন পাপী মানুষকেও নিষ্পাপী মনে হয়, কারণ সে তখন আর পাপের জগতে থাকে না, তখন সে থাকে নিষ্পাপ। আর মা তো মাই,
শ্রাবণ মায়ের অবস্থা অনুধাবন করার চেষ্টা করলো এবং যতই অনুধাবন করতে লাগলো ততই নিজেকে অপরাধী মনে হতে লাগলো। কিছুক্ষণ পর শ্রাবণ মাকে জাগালো। মা চোখ মেলে শ্রাবণ আর নীলাকে দেখে অনেক খুশি হলেন। শ্রাবণ মায়ের দিকে তাকিয়ে চুপ করে চেয়ে থাকলো অনেকক্ষণ। নীরবতা ভেঙে মা বলল, কি ভাবছো শ্রাবণ? শ্রাবণ কান্না ভেজা সুরে বলল, মা আমাদের ভুল হয়ে গেছে, কাল আসতে পারিনি, আর কখনো এমন হবে না মা। নীলাও মায়ের হাত ধরে এই কথা বলতে লাগলো। মা দুজনের অনুশোচনা দেখে মুচকি এসে বললেন, আরে তোমরা এমন করতেছো কেন? কালকে আসনি তো কি হয়েছে? তোমাদেরও তো কাজ থাকতে পারে, আমি কিছু মনে করিনি। তবুও নিজেকে সান্ত্বনা দিতে পারল না শ্রাবণ। সে মাকে কথা দিল সেদিন থেকে সে মায়ের সব কথা রাখবে এবং রেখেও ছিল। মাকে বলেছিল সে নীলাকে বউ বানাবে। নীলাকে বউ বানিয়েছিল শ্রাবণ। সেদিন মায়ের সাথে নীলা আর শ্রাবণ বিকেল পর্যন্ত ছিলেন। সারাটা দিন মায়ের কাছে উৎসবের মতো ছিল। এরপর থেকে সুযোগ পেলে নীলা আর শ্রাবণ মায়ের কাছে চলে আসতো। মায়ের জন্য এটা ওটা রান্না করে আনতো নীলা। কখনো তার মাকে খাওয়াতো, কখনো মায়ের হাতে খেত। নীলাকে প্রতিবার সাথে নিয়ে আসতো শ্রাবণ। নীলাও মায়ের কাছে আসতে খুব আগ্রহী ছিলেন। শ্রাবণ এবং নীলার কাছে মা ছিলেন অনেকটা বাচ্চাদের মতো। মায়ের ছোট ছোট আবদারে তারা কখনো বিরক্ত না হয়ে বরং খুশি হতো। মায়ের বাসায় নীলা শ্রাবণের নিয়মিত আসা যাওয়া, এটা সেটা কত কি রান্না করে আনা, একসাথে খাওয়া, শ্রাবণের ও নীলাদের বাসায় নিয়মিত কথা বলা, সব মিলিয়ে ভালোই যাচ্ছিল তাদের। দিনটি ছিল বসন্তের প্রথম দিন, পহেলা ফাগুন। বাঙালি যুবক যুবতীদের খুবই উৎসবমুখী একটা দিন। এদিনে যুবক যুবতী শাড়ি পাঞ্জাবি পরে ঘুরতে বের হয়, বিশেষ করে প্রেমিক প্রেমিকারা। শ্রাবণ নীলাও তার ব্যতিক্রম নয়। পহেলা ফাগুনকে সামনে রেখে তারাও ঠিক করে রেখেছিল কখন কোথায় যাবে, কি করবে, কোথায় ঘুরবে, কোথায় খাবে, আরো কত কি। সকাল 10টায় বের হয়েছিল দুজন। পূর্বের কথা মতো বসন্ত শাড়ি মিলিয়ে চুড়ি, খোপায় ফুলের মালা আর পায়েল পরে বেরিয়েছিল নীলা। আর শ্রাবণ পরেছিল নীল পাঞ্জাবি। প্রিয় পার্টিতে হাতে হাত রেখে কথা বলতে বলতে হাঁটছিল দুজন। কখনো কখনো গায়ে গা লেগে যাচ্ছিল তাদের। চারপাশের বেঞ্চগুলোতে তাদের মতো আরো অনেক প্রেমিক প্রেমিকারা বসে কথা বলছিল। দুজনে একটি খালি বেঞ্চ খুঁজতেছিল বসার জন্য। হঠাৎ পিছন থেকে কেউ একজন নীলা বলে ডেকে ওঠে। নীলা পিছন ঘুরে দেখতে পায় তার দূর সম্পর্কের মামাতো ভাই। তার এই দূর সম্পর্কের মামাতো ভাইয়ের নাম হচ্ছে ফয়সাল। ফয়সালকে দেখে অনেক বেশি ইতস্তত বোধ করলো নীলা। দ্রুত শ্রাবণের হাত থেকে ছাড়িয়ে নিল নিজের হাত। কিছুটা দূরে দাঁড়ালো শ্রাবণের থেকে। প্রিয় মানুষের দূরত্ব আর অন্য মানুষের দূরত্বের মাঝে অনেক ফারাক থাকে। প্রিয় মানুষ হঠাৎ একটু দূরে গেলেই অনেক দূরে মনে হয় এবং সহজে চোখে পড়ে, আর অন্য মানুষ 1000 মাইল দূরে গেলেও সেটা চোখে পড়ে না। নীলা একটু সরে যাওয়াতেই কেমন যেন ভিতরটা নড়ে উঠলো শ্রাবণের। সে তবুও কিছু বলল না। তখন দেখছিল কি ঘটে যাচ্ছে সামনে। ফয়সাল অন্যরকম ভাবে তাকিয়ে দেখতে থাকলো শ্রাবণকে। শ্রাবণও ভালো করে তাকিয়েছিল তার দিকে। নীলা ততক্ষণে নিজের ইতস্ততবোধ কাটিয়ে ওঠার চেষ্টা করছিল আর ফয়সালের সম্ভাব্য প্রশ্নের উত্তর সাজাচ্ছিল। কাছে এসেই ফয়সাল নীলার দিকে তাকিয়ে বললেন, তো আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই। তো তোমরা তো কিছু জানাইতেছো না যে গল্পটা কেমন লাগতেছে। যদি ভালো না লাগে তাহলে অন্য গল্প আনবো, আর যদি ভালো লাগে তাহলে নেক্সট পার্টের জন্য কমেন্ট করো। তো আজকে আমার কমেন্ট বক্সে আমি তোমাদের রেসপন্স দেখতে চাই। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। আরে নীলা, কি খবর, কেমন আছো? নীলা বলল, এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? ফয়সাল বলল, আমিও ভালো। তারপর শ্রাবণের দিকে তাকিয়ে কিছুটা শাসন এবং সন্দেহ সুরে নীলাকে বলল, তুমি এখন কি করো, আর এই ছেলেকে? নীলা এতক্ষণ যে প্রশ্নটির উত্তর সাজাচ্ছিল বারবার, ঠিক সেই প্রশ্নটি করলো তাকে। নীলা উত্তর দিল, না ভাইয়া তেমন কিছু না, ভার্সিটিতে যাব। আজ পছন্দ বরণ অনুষ্ঠান আছে ক্যাম্পাসে, সেই দিকেই যাব একটু পর। আর এ আমার বন্ধু শ্রাবণ। নীলার মুখে বন্ধু শব্দটি শোনার পর যতটা না অবাক হয়েছিল শ্রাবণ, তার থেকেও নিজেকে অনেক বেশি অসহায় মনে হতে লাগলো তার। যে নীলাকে সে সবার সামনে নিজের প্রিয়জন বলে পরিচয় দিতে অনেক বেশি খুশি হতো, আর সে নীলা আজকে প্রিয়জন বলতেও সংকোচ বোধ করছিল। সে তো কখনো নীলার বন্ধু হতে চায়নি। শ্রাবণের ভাবনার জগতে বাধা হলো সেই মামাতো ভাইটি। হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিয়ে নিজের নাম পরিচয় বলল, নীলার মামাতো ভাই। শ্রাবণ শুধু তার নাম বলেছিল। ফয়সাল পড়াশোনা শেষ করে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করত। নীলাকে অনেক আগের থেকে পছন্দ করত সে। নীলার বাসায় কয়েকবার প্রস্তাবও দিয়েছিল সে, তবে নীলা রাজি না থাকায় এগোতে পারেনি ফয়সাল। তবুও সে তখনও আশা নিয়ে বসেছিল। তার আশা ভালো একটা চাকরি পেয়ে সে চাকরির সুবাদে নীলাকে বিয়ে করবে। কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল ফয়সাল। ফয়সাল চলে যাওয়ার সাথে সাথে একটা স্বস্তির নিঃশ্বাস পেল নীলা।
এতক্ষণে হাফ ছেড়ে বাঁচলো সে। শ্রাবণ তখন নীলা হতে 2 কদম সামনে। নীলা পা বাড়িয়ে শ্রাবণের হাত ধরতেই হাত ছাড়িয়ে নিল শ্রাবণ। হাত ছাড়ানোর কারণ বুঝতে বেশি দেরি হলো না নীলার, তাই তো আবার হাতটি শক্ত করে ধরে বলল, তুমি কি রাগ করেছো শ্রাবণ? শ্রাবণ তখন গম্ভীর সুরে বলল, না। তখন নীলা বলল, কি করব বলো, আত্মীয় হয় আমার। এখন যদি তোমার কথা বলি তাহলে আমার নামে অনেক